কেমন আছো সবাই? ভালো আছি তো। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে হলো কি, অধ্যায়ের নাম কি? আচ্ছা, ও আজকে যেটা তোমাদেরকে করাবো সেটা হচ্ছে হলো দিনাজপুর বোর্ড 2017-র 6 নাম্বার কোশ্চেনের উত্তরটা তোমাদেরকে দেখাবো আর কি। এখানে বলছে জনাব রহিম তার ব্যবসায়িক কার্যাবলী সম্পাদনের জন্য 2012 সালের 1 জানুয়ারি তারিখে 4,75,000 টাকা মূল্যের একটি মোটর গাড়ি ক্রয় করেন। উক্ত গাড়িটির রেজিস্ট্রেশন বাবদ খরচ হয় 25,000 টাকা। অনুমান করা হয় গাড়িটির আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা। 2014 সালের 1 অক্টোবর তারিখে গাড়িটি 3,65,000 টাকায় বিক্রয় করে প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ক নাম্বার কোশ্চেনে বলছে মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। দেখো, এই লাভ ক্ষতির ব্যাপারটাতে সাধারণ মানুষের একটা চিন্তা ভাবনা আছে। ধরো এই ফোনটা আমি কিনছি 20,000 টাকা দিয়ে। কেনার পর 6 মাস ব্যবহার করে যদি আমি এটা 15,000 টাকাতে বিক্রি করি, আর যদি বলি 5,000 টাকা লসে ফোনটা বিক্রি করলাম, কথাটা কতটুকু যৌক্তিক হবে? এটা কি যৌক্তিক হবে? কোনোভাবেই কিন্তু যৌক্তিক না, তাই না? কিন্তু যাদের মধ্যে এই অ্যাকাউন্টিং এর জ্ঞান নাই তারা কিন্তু এই কথাটাই বলবে যে আমার 5,000 টাকা কি হয়েছে? লস হয়েছে। কিন্তু হিসাব বিজ্ঞান আমাদেরকে কি বলে? যে ক্রয় মূল্যের সাথে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে না। তুমি 1 লক্ষ টাকার জিনিস 50,000 টাকাতে বিক্রি করলেও তোমার লাভও হতে পারে, আবার ক্ষতিও হতে পারে। ধরো 1 লক্ষ টাকার জিনিস তুমি বিক্রি করছো কত টাকাতে? 50,000 টাকাতে। সাধারণ মানুষ বলবে 1 লাখ টাকাতে কিনে 50,000 টাকাতে বিক্রি করছে, লস। 50,000 টাকা কি হয়ে গেছে? লস হয়ে গেছে। কিন্তু যারা হিসাব বিজ্ঞান বোঝে তারা কিন্তু কি এটা বলবে না, এটা বলতে পারে লাভও হতে পারে আবার লস হতে পারে। তারা কি দেখবে? তারা দেখবে যে পুস্তক মূল্য কত ছিল। কি দেখবে? পুস্তক মূল্য কত ছিল। এখন পুস্তক মূল্য জিনিসটা কি বলতো? প্রকৃত মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বা ক্রমযোজিত অবচয় বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে কি? পুস্তক মূল্য। আমরা সব সময় কম্পেয়ার করব কার সাথে? পুস্তক মূল্যের সাথে। পুস্তক মূল্য বের করার নিয়ম কি? ক্রয় মূল্য থেকে মোট অবচয় বা পুঞ্জীভূত অবচয় বা ক্রমযোজিত অবচয় আমাদেরকে কি করতে হবে? বাদ দিতে হবে। কথা কি বুঝতে পারলাম? তো সবাই সকাকায় ফেলো। আচ্ছা, ওপরে লিখবা যে মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়। এখানে লিখবা বিবরণ টাকা। ওকে, এখন দেখো সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে মোটর গাড়ি বিক্রয়। আমরা মোটর গাড়ি কয় টাকাতে বিক্রি করছি? 3,65,000। ওকে, এখান থেকে আমাদেরকে কি করতে হবে? পুস্তক মূল্য কি করতে হবে? বাদ দিতে হবে। আচ্ছা, পুস্তক মূল্য আমাদেরকে বাদ দিতে হবে। তো দেখো
সবার প্রথম পুস্তক মূল্য বের করার জন্য আমাদেরকে আগে কি লিখতে হবে? গাড়ি আমরা যে ক্রয় করছি বা গাড়ি বাবদ আমাদের টোটালি কত টাকা খরচ হয়েছে। দেখো আমাদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 4,75,000। এটা আবার আমরা কি করছি? রেজিস্ট্রেশন করছি না? রেজিস্ট্রেশন করছি কত টাকাতে? 25,000 টাকা। যোগ করে কত? 5 লক্ষ। এখন দেখো আমরা যতক্ষণ মানে যখন বিক্রি করছি, আমরা যখন বিক্রি করছি তখন আমাদের মোট অবচয় কি ছিল, মানে মোট অবচয় বা পুঞ্জীভূত অবচয় কত টাকা ছিল সেটা যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কি মূল্য বের হবে? পুস্তক মূল্য বের হবে। তাহলে লেখো বাদ পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, পুঞ্জীভূত অবচয় কত টাকা হবে এটা আমরা কিভাবে বের করব? তাহলে দেখো এখানে আমাদের কোন পদ্ধতিতে অবচয় বের করতে বলছে? সরল রৈখিক পদ্ধতিতে। তাহলে আমরা গাড়িটা ইউজ করছি কতদিন বলো তো? 2012 সালের 1 জানুয়ারি তারিখে কিনছি, আর বিক্রি করছি কত তারিখে? 2014 সালের অক্টোবর মাসের 1 তারিখ পর্যন্ত। তাহলে দেখো 2012 সাল সম্পূর্ণ বছর ব্যবহার করছি, 2014 সাল সম্পূর্ণ বছর ব্যবহার করছি, আর 2000 কত সাল? 13 সাল সম্পূর্ণ বছর ব্যবহার করছি, আর 14 সালের কত তারিখে বিক্রি করছি? 1 অক্টোবর। তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে কয় মাস? 9 মাস। যেহেতু অক্টোবরের 1 তারিখ তাহলে ওই মাসটা তো আর ধরতে হবে না, কারণ ওই মাস তো আমরা কি করিনি, সম্পূর্ণটা ব্যবহার করিনি। ঠিক আছে, তাহলে কয় মাস ইউজ করছি? 9 মাস। তাহলে দেখো আমরা সবার প্রথমে এখানে গণনা করে কি করব? গণনা করে আমরা বের করে নিব যে সবার প্রথমে আমরা গণনা করব। ঠিক আছে, গণনা করে বের করে নিব যে অবচয়গুলো কত। তাহলে দেখো 2012 এবং 2013 আমরা কি সম্পূর্ণ বছর ব্যবহার করছি না? তাহলে এভাবে লিখব 2012 ও 2013 সালের অবচয়। আমরা কত টাকাতে কিনছি এটা? টোটালি খরচ কত? 5 লাখ। তোমরা জানো সরল রৈখিক পদ্ধতির অবচয় বের করার নিয়ম কি? যে মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য কি করতে হবে? বাদ দিতে হবে, আর আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। আমাদের মোট মূল্য কত? এই যে 5 লাখ। ভগ্নাবশেষ মূল্য কত? 1 লাখ। ভগ্নাবশেষ মূল্য কত? 1 লাখ। আর কয় বছর ইউজ করা যাবে টোটালি? আয়ুষ্কাল কয় বছর? 10 বছর। 10 বছর না কয় বছর? 10 বছর। তাহলে 10 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে 4 লক্ষকে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 40,000। তাহলে দেখো 2012 সালের অবচয় 40,000, 2013 সালের অবচয়ও 40,000। এখন আমরা 2014 সালের অবচয় বের করব। এটা যে কাজটা করতে হবে 5 লাখ বিয়োগ 1 লাখ ডিভাইডেড কত? 10 গুণন উপরে 9 নিচে 12। এটা কেন? আমরা 2014 সালে তো আর কি ব্যবহার করিনি, পুরো বছরে ইউজ করছি, 9 মাস ইউজ করছি। তাহলে আমরা যদি 5 লক্ষকে 1 লাখ দিয়ে বিয়োগ করি তাহলে কত হলো? 4 লাখ। 4 লাখকে 10 দ্বারা ভাগ করলে কত হবে? 40,000 টাকা হচ্ছে আমাদের 1 বছরের অবচয়।
আর এই 40,000 কে 12 দ্বারা ভাগ করে 9 দ্বারা গুণ করলে কত আসবে? 30,000, কারণ আমরা 9 মাস ব্যবহার করছি। তাহলে এখানে লিখবো 30,000। তাহলে আমাদের দেখো টোটাল অবচয় হয়েছে কত, পুঞ্জীভূত অবচয় কত? 70,000 না, 2013 সালের 40,000, 2012 সালের 40,000, 2013 সালের 40,000, 2014 সালের 30,000। তাহলে টোটাল কত? 40, 40, 80 আর 30, 1,10,000। তাহলে আমাদের পুস্তক মূল্য কত? 3,90,000 রে। কি উল্টাপাল্টা বলতেছো খালি, সকালে কি খাইছো? ডিম ভাত খেয়ে এগুলো বলতেছো? 3,90,000। এখন দেখো এই যে 3,90,000 টাকা হচ্ছে আমাদের কি মূল্য? পুস্তক মূল্য। আমাদের এই পুস্তক মূল্যের চাইতে যদি আমরা বেশি দামে বিক্রি করি তাহলে আমাদের কি হবে? লাভ। আর যদি পুস্তক মূল্যের চাইতে কমে বিক্রি করি তাহলে কি? ক্ষতি। পুস্তক মূল্য 3,90,000, বিক্রি করছি 3,65,000, তাহলে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কত টাকা ক্ষতি হয়েছে? 25,000 টাকা। তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবা 25, ক্ষতি কত? 25,000 টাকা। বুঝতে পারছো কিনা বলো? ওকে বাবু, এটা মুছে দাও। আচ্ছা, গ নাম্বার কোশ্চেনে যেটা বলছে, না সরি, খ নাম্বার কোশ্চেনে বলছে যে অবচয় হিসাব তৈরি করতে এখানে আমাদেরকে কি করতে হবে? খতিয়ান করতে হবে। ঠিক আছে, তো আমরা খতিয়ান করব। কাকাই ফেলো সবাই। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা কি করলাম? ক নাম্বারটার উত্তর শিখলাম, ওইটা বেশ ঝামেলাপূর্ণ ছিল। খ নাম্বার কিন্তু খুব ইজি একটা ব্যাপার। খ নাম্বার ইজি না? এখানে বলছে কি করতে বলছে? অবচয় করতে বলছে, মানে অবচয় হিসাব, অর্থাৎ অবচয় হিসাবের খতিয়ান তৈরি করতে বলছে। তো খতিয়ান তৈরি করার জন্য আমাদেরকে জানতে হয় কি? জাবেদা। খতিয়ান তৈরি করার জন্য কি জানতে হবে? জাবেদা। আর অবচয় হিসাবের খতিয়ান করার জন্য আমাদের দুইটা জাবেদা জানলেই হবে। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, এই দুইটা জানলেই হবে। আর তোমরা যারা বিস্তারিত জানতে চাও তোমরা দেখবা যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের যে ভিডিওগুলো আছে একদম শুরু থেকে, ওইখানে একদম শুরু থেকে জাবেদা কিভাবে করতে হবে, খতিয়ান করতে হবে, সবকিছু এখানে আলোচনা করা হয়েছে। এখানে আসলে ওইভাবে কি আলোচনা করবো না, এখানে আমরা কি করতেছি? প্র্যাকটিস করতেছি। তো তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি তার আগে ওগুলো দেখো, দেন এটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো এখানে আমাদের বলছে অবচয় হিসাব তৈরি করতে, অবচয় হিসাব তৈরি করতে। তো অবচয় হিসাব তৈরি করার জন্য আমাদেরকে কি জানতে হয়? খতিয়ান জাবেদা জানতে হয়। তো কত সাল থেকে শুরু হয়েছে এটা? 2012। এটা যে তারিখ দেওয়া থাকবে এখানে ডিসেম্বর 31 তারিখে না? আচ্ছা, জাবেদাগুলো হবে কখন? ডিসেম্বর 31 তারিখে। তাহলে দেখো আমাদের যে বছর শেষে অবচয়ের জাবেদাগুলো হয়, নাম্বার 1 অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তোমরা জানো খতিয়ান করার নিয়ম কি? বিপরীতের কথা, যার খতিয়ান তার টাকা। তাহলে আমরা করতেছি হচ্ছে অবচয় হিসাব। অবচয় হিসাবের বিপরীতে কি? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে জাবেদা কি হবে? পুঞ্জীভূত অবচয় হিসাব। লেখো পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় হিসাব পাশে লিখবা হচ্ছে হলো মোটর গাড়ি। এখানে লিখবা মোটর গাড়ি, মানে যাই হোক মোটর গাড়ি। আমাদের টোটাল টাকা কত আসছে? আমরা ওই যে আগের ক নাম্বারে কিন্তু দেখাইছিলাম কত টাকা? 40,000 টাকা। আমাদের জাবেদাতে অবচয় হিসাব কি? ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। যেহেতু অবচয় হিসাব জাবেদাতে ডেবিট, তাই কোথায় লিখবো? ডেবিটে লিখবো 40,000। এখানে লিখবো কত? 40,000। এখানে পাশে লিখে দিতে পারো গণনা থেকে আর কি। এই টাকাটা কোথা থেকে পাইছি আমরা? গণনা থেকে। পাশে লিখে দিতে পারো। আচ্ছা, তো তারপরে
ডিসেম্বর 31 আমাদের দ্বিতীয় জাবেদাটা কি? আয় সারাংশ ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখব আয় সারাংশ। আয় সারাংশ হিসাব কি? ডেবিট আর অবচয় কি? ক্রেডিট। তাহলে যেহেতু অবচয় হিসাব ক্রেডিট, তাই টাকা কোথায় লিখবো? ক্রেডিট দিকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডেবিট, এখানে 40,000 টাকা ক্রেডিট হয়ে গেল। তাহলে কি কোনো কিছু থাকলো না? তাহলে এখানে একটা টান দিয়ে দিবে। ওকে, এরপর এভাবে একটু দিলে জিনিসটা সুন্দর দেখা যায়, যেহেতু আলাদা বছর। ওকে, এরকম একটা কি করে দিবা? টান দিয়ে দিবা। তারপরে কি 2013 সেম ভাবেই, কোনো কিছু আলাদা নাই। ডিসেম্বর 31 সেম কথাটা কি? এই জাস্ট এই কথাটাই কি হবে? এখানে লিখবা, এখানে লিখে দিবা। এই কথাটাই কি এখানে লিখে দিবা। 2013 সালের অবচয় কিন্তু কত হাজার? 40,000। তাহলে এখানে লিখবা 40, এখানে লিখবা কত? 40। ক্রেডিট দিকে হবে 40, আর এখানে কত? একটা টান। তারপরে আবার টানটা দিয়ে দিবা। তারপরে কি 2014, এখানে কিন্তু আমাদের অবচয়ের পরিমাণ কত? 30,000 টাকা। এই কথাটাই কিন্তু কি এখানে লিখতে হবে, এখানে লিখে দিবা। এখানে লিখে দিবা ডিসেম্বর 31 তারিখ, দুইটা তারিখ দিয়েই আমাদের 2014 সালের অবচয় কত বের হয়েছিল? 30,000 টাকা। তাহলে আমরা এখানে কত লিখবো? ডেবিটে 30,000, এখানে ব্যালেন্সের ডেবিট দিকেও 30,000, ক্রেডিট দিকে 30,000, আর এখানে কোনো কিছু থাকলো না। বুঝতে পারছো? এটা তো আসলে ইজি অঙ্ক। আমার মনে হয় যে প্রাপ্য হিসাব, অবচয়, এই অধ্যায়গুলো আসলে তোমাদেরকে দিছে 10 মিনিটে 10 মার্ক পাওয়ার জন্য। এই অঙ্কটা যে ছেলে পারবে, যে স্টুডেন্ট পারবে, তার কিন্তু করতে 10 মিনিটের বেশি সময় লাগবে না, কোনোভাবেই লাগবে না। ওকে, করো, কোশ্চেন করো। একটা মানে যে আপনি লিখলেন 40,000 ডেবিট আর 40,000 ক্রেডিট, হ্যাঁ, হচ্ছে ওখানে শূন্য হয়ে গেল, সেটা টান দিলাম। তো 2013 সালের এই 40,000 টাকার সাথে কি মানে হিসাব হবে না? আচ্ছা, এখানে তো কোনো কিছু থাকলোই না, অবশিষ্টই কোনো কিছু থাকলো, তাহলে ওইটা পরের বছরে কিভাবে আসবে? কিন্তু ভাই আমি বলতে যাচ্ছি যে এখানে যেহেতু ডেবিট, তাই না, ফার্স্ট এটা ডেবিট হয়েছে 2013 সালে, তো ওখানে যদি কোনো কিছু থাকতো মানে ক্রেডিট সাইডে পুরোটা 2012 সালে, যদি কোনো কিছু অবচয় হিসেবে কোনো কিছু থাকবেই না, কারণ অবচয়টা প্রত্যেক বছরের অবচয়, প্রত্যেক বছরে হিসাব বন্ধ করে দেওয়া হয়। কোনো কিছু থাকবে না, সেটা থাকবে সঞ্চিতিতে থাকবে, প্রাপ্য হিসেবে থাকবে এখানে, মানে সরি, যন্ত্রপাতি বা সম্পত্তি হিসেবে থাকবে। মানে আমি প্রাপ্য হিসেবের অঙ্কতে এরকমই তো ওটাই বলতেছি। মানে অবচয়ের হিসাব তো কখনো ব্যালেন্স থাকবে না, কারণ শেষে কি করে দেওয়া হচ্ছে? হিসাবটা কি করে দেওয়া হচ্ছে? ক্লোজ করে দেওয়া হচ্ছে। তাহলে কি কোনো কিছু থাকার কোনো অপশন আছে? না। ওকে, মোটর গাড়ির হিসাব তৈরি করতে হচ্ছে। গ নাম্বারে কি বলছে? মোটর গাড়ি হিসাব তৈরি করতে। ঠিক আছে, তো মোটর গাড়ি হিসাব তৈরি করাটা এটা একটু মানে ঝামেলা আছে, কারণ এখানে কি বিক্রয় আছে যেহেতু, এর জন্য এখানে আমাদের একটু কি প্রবলেম, মানে এটা একটু শেখার বিষয়। খ নাম্বারটা হুদাই, এটা আসলে খুব মানে তেমন কোনো কিছুই নাই। আচ্ছা, তো মোটর গাড়ি, যখন আমরা মোটর গাড়ি কিনছিলাম 2000 কত সালে? 12 সালে। কত তারিখে? জানুয়ারি 1 তারিখে। ওকে, মোটর গাড়ি আমরা কত টাকা দিয়ে কিনছিলাম? 4,75,000। নগদে নাকি কিছু বলা আছে? কোনো কিছু যদি বলা না থাকে সেক্ষেত্রে আমরা কি লিখবো? নগদে বা ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব লিখলেই বেটার। তাহলে লিখবা ব্যাংক হিসাব। আচ্ছা, ব্যাংক হিসাব কত টাকা? 5 লক্ষ টাকা। তাহলে ডেবিট দিকে 5 লাখ, এখানে কত? 5 লাখ। তোমরা চাইলে নগদান হিসাবও কিন্তু লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তারপর 2012 সালে আমাদের কি আর কোনো কাজ হয়েছে? আমরা কিন্তু আর কোনো কাজ করিনি। তাহলে এভাবে একটা টান দিয়ে দিতে পারো। ওকে।
2013 কত তারিখ? জানুয়ারি 1 তারিখ নাকি? আমরা কি আর কোনো কিছু ক্রয় করছি না? তাহলে এখানেও কি জানো 1 ব্যালেন্স, ব্যালেন্স লিখবা শুধু, ঠিক আছে? ব্যালেন্স কত টাকা? 5 লক্ষ টাকা। আমাদের 13 সালে আর কোনো কাজ নাই, তাহলে এটা দেখাই দিলাম। 14তে আসলে মূল খেলা, আসল খেলা এখানে খেলতে হবে। 14 প্রথমে জানু 1 ব্যালেন্স 5 লাখ, তাই তো? আচ্ছা, আমি সর্বপ্রথম তোমাদেরকে জাবেদা শেখানোর সময় বলছিলাম 3টি আম 2টি কাঁঠাল জাবেদা এই অধ্যায় আমাদের জন্য শিখতে হবে, এই অধ্যায়ের জন্য আমাদেরকে শিখতে হবে। 3টি আম জাবেদা বলতে আমের জাবেদা না, সহজ জাবেদা। আর 2টি কাঁঠাল জাবেদা বলতে হচ্ছে হলো কি কঠিন জাবেদা। তো দেখো, কাঁঠাল জাবেদা বলতে, কঠিন জাবেদা বলতে আমরা যে ওই যে সম্পত্তি যদি বিক্রি করি তাহলে আমাদের জাবেদাটা একটু কি হয়ে যায়, কঠিন হয়ে যায়, বা অনেকেই এটা বুঝতে পারে না। তো আমরা এই ইয়াটা বিক্রি করছিলাম, কত টাকাতে বিক্রি করছিলাম? 3,65,000। আমি এমনি ধরো এখানে একটা ধরো এইটুক লাগবে, তো আমি নিচে একটু তোমাদেরকে জাবেদাটা দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দেখো জাবেদাটা বুঝাই দেই। আমরা বিক্রি করছিলাম, তাই না? কত টাকাতে বিক্রি করছি? 3,65,000। তাহলে লিখবো নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। কত টাকা? 3,65,000। জাবেদাটা আগে লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যেহেতু এই সম্পত্তিটা আমরা কি করে দিচ্ছি, বিক্রয় করে দিচ্ছি, তাহলে ওর পুঞ্জীভূত অবচয় কি আমাদের মধ্যে রাখার আর কোনো প্রয়োজন আছে? পুঞ্জীভূত অবচয় আমরা যখন রাখি তখন সেটা হয় কি ক্রেডিট, আর যখন আমরা এটা বের করে দিচ্ছি তখন পুঞ্জীভূত অবচয় কি করতে হবে? ডেবিট। তাহলে লিখবা পুঞ্জীভূত অবচয়, অবচয় ডেবিট। আমাদের টোটাল অবচয় কত টাকা হয়েছিল? আমরা কিন্তু ক নাম্বারে বের করছিলাম, কত টাকা? 1,10,000। তাহলে লিখবা 1,10,000। ওকে, আমরা বিক্রি করে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? আমাদেরকে ক্ষতি হয়ে গেছে। কত টাকা ক্ষতি হয়েছে? তাহলে যন্ত্রপাতি বিক্রয় জনিত ক্ষতি ডেবিট, সংক্ষেপে লিখলাম যন্ত্রপাতি বিক্রয় জনিত ক্ষতি। কত টাকা? 25,000 টাকা, ঠিক আছে? এই তিনটা হিসাব হচ্ছে আমাদের কি ডেবিট। আর ও সরি, যন্ত্রপাতি না তো, মোটর গাড়ি আর কি, মোটর গাড়ি। আচ্ছা, এরপরে আমাদের কি হিসাব ক্রেডিট হবে? মোটর গাড়ি হিসাব ক্রেডিট। কত টোটাল? কত? 5 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের কি এটার জাবেদা, এটাই সেই কি কাঁঠাল জাবেদা। প্রথম কথা, আমরা বিক্রি করে দিছি 3,65,000 টাকায়, তাই নগদান হিসাব ডেবিট কত? 3,65,000 টাকা। পুঞ্জীভূত অবচয়, আমরা আমাদের টোটাল পুঞ্জীভূত অবচয় ছিল এই সম্পত্তির কত? 1,10,000 টাকা। তাহলে যখন আমরা অবচয় ধরছিলাম তখন আমাদের পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হয়েছিল, আর এখন কি হবে? ডেবিট। তাই পুঞ্জীভূত অবচয় কি করলাম? ডেবিট করলাম। মোটর গাড়ি বিক্রয়জনিত ক্ষতি, কত টাকা হয়েছে ক্ষতি? 25,000 টাকা। কোথা থেকে পাইলাম? ওই যে ক নাম্বারে আমরা বের করছি। আর মোটর গাড়ি হিসেব ক্রেডিট হবে কত? 5 লাখ। দেখো ডেবিট টোটাল যোগ করে কিন্তু কত হয়? 5 লাখ, আর ক্রেডিট টোটাল যোগ করে 5 লাখ। এখন খতিয়ান করার নিয়ম কি? বিপরীতের কথা, যার খতিয়ান তার টাকা। দেখো মোটর গাড়ি হচ্ছে আমাদের কি ক্রেডিট, মোটর গাড়ি কি ক্রেডিট। এর বিপরীতে কতগুলো হিসাব? 3টা হিসাব। এই 3টা হিসাবই কিন্তু কি আমাদেরকে এখন ক্রেডিট করতে হবে। তাহলে সর্বপ্রথম কোনটা ক্রেডিট করবা? এই কাজটা কবে হয়েছে?
অক্টোবরের 1 তারিখে। তাহলে লিখবা অক্টোবর 1। অক্টোবর 1-এ আমরা বিক্রি করে দিছি কত টাকায়? নগদান হিসাব। ঠিক আছে, নগদান হিসাব কত টাকা লিখবা? 3,65,000। মোটর গাড়ি যেহেতু ক্রেডিট দিকে, তাই আমাদের লিখতে হবে কোন দিকে? ক্রেডিট দিকে। 3,65,000। তাহলে ব্যালেন্সে কত থাকলো? 5 লক্ষ টাকা থেকে 3,65,000 বাদ দিলে ব্যালেন্সে কত থাকে? 1,35,000। ওকে, বলো তো এর পরের তারিখটা কবে হবে? ডিসেম্বর 31। এটা ওই তারিখে দেয়া যায় না, কারণ এটা হচ্ছে হলো আমরা অবচয় হিসাবে এগুলা কাহিনীটা শেষ করি আসলে কখন? ডিসেম্বর 31। বছরের শেষে। বছরের শেষে, তাই আমরা তারিখটা দিব কবে? ডিসেম্বরের 31 তারিখে। তাহলে আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট কত টাকা? 1,10,000। তাহলে এখানে থাকলো কত? 25,000। তারপরে আবার ডিসেম্বর 31 কি হিসাব? মোটর গাড়ি, মোটর গাড়ি বিক্রয় জনিত ক্ষতি। তোমরা আবার সংক্ষেপে এভাবে লিখে দিও না। কত টাকা ক্রেডিট? 25,000 টাকা ক্রেডিট। তাহলে এখানে কিছু থাকলো না। বুঝতে পারছো কিনা বলো? না, জাবেদাটা আমরা একসাথেই করি, কিন্তু এটা তোমাকে ডিটেলসে যদি আমরা চিন্তা করি, আমরা আমাদের ক্ষতি হলো না লাভ হলো, এই হিসাব নিকাশগুলো কিন্তু আমরা করি কখন? বছরের শেষে। জাবেদা দেওয়ার সময় আমি দেখছি বইপত্রগুলোতে এভাবেই দেওয়া হয়, কিন্তু আমরা যদি ডিটেলস চিন্তা করি তাহলে আসলে আমাদেরকে কি করতে হবে? এটার জাবেদা আমরা কখন দিব? বছরের শেষে দিব। আর যদি লাভের ইয়েটা আসলে, লাভের ইয়ে আসলে আমাদের ইয়া হতো, এখানে তো কাজ কেইটে হতো না, মানে ওটা তো কেইটে থাকতো, এখানে আসতো না। তো আমার মনে হয় তোমরা এতক্ষণ যারা ভিডিও দেখলা তারা খুব সহজেই বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানে বিদায়, ধন্যবাদ।